অর্থনীতি কেবল কিছু সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চাই আমরা আমাদের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথেই রয়েছি আমি রিয়াজ তেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। আজ সরকারি কর্মকর্তা দুর্নীতি করে উচ্চবিলাসী জীবনের জন্য অভাবের তাড়নায় নয়, পে স্কেল নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। নবায়নযোগ্য জ্বালানি নয়, বরং বাজেটের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জীবাশ্ম জ্বালানিকে ঘিরে। বাজেট নিয়ে সিপিডির এমন একটি সংবাদ সম্মেলন রয়েছে এবং ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছেন গ্রাহক ফোরামের গভর্নর। এ নিয়ে আলোচনা করব আজ। আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান। সরকারি কর্মকর্তার দুর্নীতি করে উচ্চাভিলাষী জীবনের জন্য, অভাবের তাড়নায় নয়। ফলে কেবল পে স্কেল বাড়ালে দুর্নীতি কমবে, অর্থমন্ত্রীর এমন ধারণা ঠিক নয়। এমন মন্তব্য করেছেন সরকারের সাবেক আমলা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। দুর্নীতি কমাতে আর্থিক সচ্ছলতার পাশাপাশি আমলাদের মানসিকতার পরিবর্তন ও দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দীর্ঘ সময় পর বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর নবম পে স্কেল আসতে সময় লাগলো 11 বছর, যা দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা বিরতি। সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো ছিল, এটা তার জীবনযাত্রার জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে গত কয়েক বছরে যে মূল্যস্ফীতি হয়েছে, বিপুল সংখ্যক কর্মচারীর কিন্তু দুর্নীতির সুযোগ নেই। সুতরাং তার ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারে নাই। তাদের জন্য বিশেষ করে এটা একটা ভালো একটা সুফল নিয়ে আসবে, তাদের জীবনযাত্রাটাকে সহজ করবে। প্রশ্ন উঠেছে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। তবে টিআইবির মতে দুর্নীতি কমার সঙ্গে পে স্কেল সরাসরি সম্পর্কযুক্ত নয়। শুধুমাত্র বেতন ভাতা বা পে স্কেল অনুমোদন করার এবং তার সেটা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা হবে না, কোনো সুফল আসবে না বাস্তবে। এর ফলে যেটা অনিয়ম, দুর্নীতি আরও বাড়বে এবং সেই দুর্নীতি আমাদের আগের অভিজ্ঞতায় দেখা গেছে যে দুর্নীতি শুধুমাত্র ব্যাপকতা বাড়াই তা অব্যাহত থাকে সেটাই না, এবং দুর্নীতির যে প্রিমিয়ামটা, রেটটা, সেটা বেড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি করা হয় মূলত উচ্চাবিলাসী জীবনযাপনের প্রলোভন থেকে, অভাবের তাড়নায় নয়, এমন মত এই সাবেক সরকারি কর্মকর্তার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা প্রতিযোগিতা, কে কত সহজে, কিভাবে, কত তাড়াতাড়ি, কত দ্রুত ধনী হতে পারে। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি করলে যথাযথ শাস্তির ব্যবস্থা রাখতে হবে। উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, সেখানে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলো হিসাবে বিবেচিত। তারা সরকার কাছ থেকে যে বেতনটা পায় সেটাই তাদের জীবনযাত্রার জন্য মর্যাদা সম্পন্নভাবে তারা জীবনযাপন করতে পারে। যে সেখানে কিন্তু অনিয়ম হলে বিচারের মুখোমুখি হতে হয়। সাথে সাথে যে প্রণোদনার সাথে সাথে যে জবাবদিহিতা, সেটা নিশ্চিত করতে পারছি না, যার ফলে যতই সরকারের সদিচ্ছা থাকুক না কেন, এটা কিন্তু সুফলটা আসবে না। বিশেষজ্ঞরা বলছেন প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা, ডিজিটাল প্রক্রিয়া সম্প্রসারণ এবং জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম একটি প্রতিবেদন পে স্কেল নিয়ে। বিশেষ করে কিছুদিন আগে অর্থমন্ত্রী বলছিলেন যে পে স্কেল বাড়লে দুর্নীতি কমবে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে বিষয়টি বিশ্লেষণ করতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট রিজওয়ান রহমান। স্বাগত জানাচ্ছি। আমরা সব সময় দেখি যে ব্যবসায়ী এবং আমলাদের মধ্যে এক ধরনের একটা বিষয় নিয়ে সব সময় বাস থাকে, সেটা হচ্ছে দুর্নীতি। যে বিভিন্ন সময় কাজ বা বিভিন্ন সময় আপনাদের কাজকে সহজ করার বদলে নানা ধরনের জটিলতা তৈরি হয়, নানা ধরনের সংকট তৈরি হয়। এখানে অর্থমন্ত্রী সম্প্রতি একটা বক্তৃতায় বলেছেন যে পে স্কেল বাড়লে দুর্নীতি কমবে। এই ব্যাপারে আপনি একমত কিনা? আসলে দুর্নীতি তো একটা এটা একটা রুচির ব্যাপার। তো আপনি বেতন বাড়লে যে একটা মানুষ ভদ্র হয়ে যাবে, এটা এভাবে আসলে সম্পূর্ণ জাস্টিফাই করা যায় না। দুর্নীতি সব জায়গায় হয়, বেসরকারি খাতে হয়, আমলাতন্ত্রে হয়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং সর্বোচ্চ উচ্চবিত্ত, সেখানেও দুর্নীতি হয়। তো
তো এটা তো আসলে আমাদের একটা জিনিস, যেটা যখন আমাদের ভিতরে কোনো ভয় থাকে না, বা আমরা যখন জবাবদিহিতার কোনো একটা মানে কাঠগড়ায় দাঁড়াই না, তখন আমাদের একটা সাহস বেড়ে যায় যে আমাদেরকে তো কেউ জবাবদিহিতার আওতায় আনছে না। সো হ্যাঁ, একটা কিছুটা ইম্প্যাক্ট হবে, বাট আমি মনে করি এটাকে 10% ইম্প্যাক্ট হবে কি না এটা আমার কাছে সন্দেহজনক। পে স্কেলে হ্যাঁ, অফকোর্স আপনার আমলাতন্ত্রে এক একজনের যে ধরনের ক্ষমতা থাকে তার বিপরীতে তার যে পে স্কেল, দেখা যাচ্ছে একজনের সিগনেচারে 100 কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যাচ্ছে, তার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। সে তখন স্বাভাবিক তার একটা ইনফ্লুয়েন্স বা তার একটা ইচ্ছা জাগতে পারে, বাট এটা কিন্তু রুচিতে সমস্যা। তা আপনি তার বেতন যদি 2 লক্ষ টাকা হয়ে যায়, তার মানে এই না দেশে ফেরেশতা হয়ে যাবে, বা তার বেতন যদি 5 লক্ষ টাকা হয়ে যায়, যার রুচি খারাপ তার রুচি খারাপ, সেটা ব্যবসায়ী হোক, সেটা আমলা হোক, সেটা যে কোনো কেউ হোক। এখানে আপনার এটাকে বন্ধ করার উপায়টা কি? সম্পূর্ণ কি বন্ধ করা সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। দুর্নীতি সব দেশে সব জায়গায় চলে, কিন্তু একটা সীমার পর্যায়টা কতটুকুন। সীমাহীন পর্যায়ে যখন চলে যায়, তখন যখন দেখছে যে ব্যবসায়ীরা সীমাহীন পর্যায়ে দুর্নীতি করছে, তখন আপনার ব্যাংকিং খাতের এই যে সুশাসনের অভাব, যখন দেখছি যে ব্যবসায়ীরা সীমাহীন পর্যায়ে কর ফাঁকি দিচ্ছে, তখন এনবিআর চাপ সৃষ্টি করছে। যখন দেখছি সীমাহীন পর্যায়ে এনবিআর আমাদেরকে হেনস্থা করছে, তখন আমরা আওয়াজ উঠাচ্ছি। এই জিনিসগুলো সব এখন আপনার এখানে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে যতটুকুন সম্ভব আপনার ট্রানজ্যাকশনস, কমিউনিকেশনস ফেসলেস হতে হবে। আপনি ব্যক্তির সাথে ইন্টারাকশন কমিয়ে দিতে হবে, আপনাকে অটোমেশনে যেতে হবে, আপনাকে ডিজিটাইজেশনে যেতে হবে, আপনি যে ই টেন্ডার চালু করেছে আগে সেটাকে আরও আধুনিকায়ন করতে হবে। যতখানি সম্ভব ব্যক্তি এবং বেসরকারি খাতের মানে ডিরেক্ট কমিউনিকেশন। আমরা কি কখনো কখনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখেছি, যেটা টিআইবির নির্বাহী পরিচালক বলছিলেন? আমরা কি এই ক্ষেত্রে বা দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত? না, আমরা এখন পর্যন্ত কোনো শাস্তি দেখতে পাই না। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বিভিন্ন খবরের হেডলাইন পাই। অনেক বা ওই যে ব্যাংক থেকে লুট করে ব্যবসায়ীরা চলে গেছে, এটা তো গত 17 বছরের কথা না, এটা তো গত 25-30 বছর ধরে হয়ে এসছে। আকার হয়তো বড় হয়েছে, এটা তো হয়েছে, বাট আপনি কি আমাকে এখন পর্যন্ত নাম দিতে পারবেন যে অমুক একটা বড় ব্যবসায়ী সে জেল খাটছে, অমুকের এই শাস্তি হয়েছে, অমুকের 10 বছর 20 বছরের কারাদণ্ড, অমুকের সব সম্পদ জব্দ করে ফেলা হয়েছে? এরকম বড় কোনো এক্সাম্পল আপনি দিতে পারবেন না। দুর্নীতির অভিযোগ বিভিন্ন আমলাদের বিরুদ্ধে, বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে। দুর্নীতির কারণে তাদের মানে আপনি যেটা আমরা তুলনামূলকভাবে ও ধরনের শাস্তিকে আমরা দেখতে পেরেছি আমলাদের ব্যাপারে। আপনার ধরেন এনবিআরের কর্মকর্তা হোক, সেটা কোনো কাস্টমসের কর্মকর্তা হোক, আপনাদের মাধ্যমে আমরা পত্রিকায় হেডলাইন দেখি, কিন্তু শাস্তি কি হয়? বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়, সেই প্রকল্পে অনেক সময় শুনেছি অমুক ধরা পড়েছে, তমুক ধরা, বাট শাস্তি তো কিন্তু এই বছর সরকার বলছে যে সরকার কোন ম্যাজিকে এই বাজেট বাস্তবায়ন করবে। সরকারের একটা ম্যাজিকই বলছে যে সে বরাদ্দে যে দুর্নীতি হতো সেই দুর্নীতি কমিয়ে আনবে। সে বলছে যে অপচয়গুলো হতো, আমরা জানি যে বালিশ কাণ্ডে একটা বড় ধরনের দাম রাখা হয়েছে, এই ধরনের যে সংকটগুলো আমাদের হয় দুর্নীতির, সেগুলো কমাবে। কিন্তু এই যে সরকারের প্রত্যাশা, সেটি তো তাহলে আপনার কথা হচ্ছে এই দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সরকার যদি আসলে দুর্নীতি কমাতে না পারে, তাহলে তো তাদের বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। আসলে বাজেট যখন যে কোনো অর্থমন্ত্রী পড়েন, সেটা কিন্তু সবসময় সুন্দরই হয়, সেটা যখন বাস্তবায়ন হয় সেটা তো বছরের শেষে আমরা অ্যানালাইসিসটা করব। আমরা আসলে ওনারা যখন বাজেটটা ডিক্লেয়ার করেন, সাথে সাথে যখন আমরা অ্যানালাইসিসে চলে যাই, আমরা কি বলি যে আমরা আপনাদের এখানে ইমপ্লিমেন্টেশনের কোনো রূপরেখা দেখতে পারিনি। যেমন আপনি বিভিন্ন ক্ষেত্রে এবার আমি বলবো যে এটা একটা পপুলিস্ট বাজেট। আমি এটা পজিটিভ ওয়েতে বলছি। পপুলিস্ট বাজেট মানে হচ্ছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে প্রায় 2 দশক পরে, তারা চেষ্টা করেছে জনগণকে কেন্দ্র করে, ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে এখন সবাইকে একসাথে খুশি রাখা কোনোদিন সম্ভব না, এটা তো সত্য। উনি ব্যবসা বান্ধব কিছু ছোটোখাটো নীতি উনি নিয়েছেন। বিশেষ করে আমরা সবাই খুবই আনন্দিত যে এআইটি এটা ফেরতযোগ্য হবে ভবিষ্যতে, কিন্তু ফেরত কি দেবেন আমলারা, সেটা তো পরের প্রশ্ন। সেটা আমরা বছরের শেষে গিয়ে আপনাদের সাথে যখন আবার বসার সুযোগ হবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো অনেক ধরনের ইতিবাচক মানে প্রভাব অর্থনীতিতে পড়বে যদি বাস্তবায়নযোগ্য হয়। আমি দেখেছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা পার্সোনাল ভিশন, আমি বলবো এটা যে ফ্যামিলি কার্ড, এটা ভালো উদ্যোগ, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তবে এটা কিন্তু
নন রেভিনিউ জেনারেটিং একটা এক্সপেন্স। আপনি আয়টা কিভাবে করবেন, এবং আমরা সবসময় দেখেছি সরকারের ব্যয় আয়ের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। তো তখন তো রাষ্ট্রটা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। রাষ্ট্র ঋণগ্রস্ত হচ্ছে মানে আমি ঋণগ্রস্ত হচ্ছি, আপনি ঋণগ্রস্ত হচ্ছেন। এই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বহু অপচয় হয়, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা ব্যয় আমাদের সবচেয়ে বেশি অপচয় হয়। এই অপচয়টা আমাদের কিভাবে কমে আনবো সেটা আমরা অর্থমন্ত্রীর বক্তব্যে শুনতে পেরেছি, কিন্তু এটাকে এখন বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? আপনি হাত দেবেন কোন জায়গায়? আপনি হাত দেবেন কাস্টমসে, সেখানে আপনি ডিজিটাইজেশন করবেন। মাল খালাস করার জন্য আমাকে দ্রুত সুযোগ করে দিতে হবে, সেখানে আমার হিউম্যান ইন্টারাকশনটা কমিয়ে আনতে হবে যাতে করে এখানে কোনো সুযোগ না থাকে। আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে। এই যে আবার যে দ্বিতীয়বারের মতো প্রাইম মিনিস্টার একটা হুঁশিয়ারি দিলেন যে এআই ক্যামেরা টু বি রোলড আউট ইমিডিয়েটলি পুরো শহরে, কেন? উনি এটার প্রতিফলন দেখতে পেরেছেন। কিভাবে? মে মাসে উনি ফাইন আদায় করেছেন শুধু 9 কোটি টাকা। আচ্ছা আচ্ছা। তো এটার মানে হচ্ছে যে আপনার আয় করার উপায় আছে, পুলিশেরও কষ্ট হচ্ছে না এই ফাইনটা। এখন আমার কথা হচ্ছে এগুলো কিন্তু আয় এখনো হয়নি, এগুলো চার্জড হয়েছে, এগুলোকে রিসিভ করবেন আপনি কিভাবে সেটাকেও আপনাকে ডিজিটাইজ করতে হবে। আপনি প্রত্যেকটা গাড়ির সাথে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ট্যাগ করে দেন, যেভাবে আপনি টিন বিভিন্ন জায়গায় এখন বাধ্যতামূলক করে দিচ্ছেন, আপনি সরাসরি ব্যাংকের থেকে টাকা নিয়ে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে আপনি অন্যায় করেছেন। অর্থাৎ আপনি বলছেন যে প্রযুক্তিগত জায়গায় যদি আমরা বিনিয়োগ করি এবং ওইদিকে ফোকাস করি তাহলে অনেক ক্ষেত্রেই দুর্নীতি এবং অন্যান্য ধরনের যে অনিয়মগুলো আছে সেগুলো কিছু কমানো যেতে পারে। এই উদ্যোগটা আপনার কাস্টমস এনবিআর যেখান থেকে সবচেয়ে বেশি আয় হয় সেখানে আপনাকে করতে হবে, এবং আপনি যদি সেটা করেন সেটা শুধু ওই ঘুষ বন্ধ হবে সেটা না, আমার ট্যাক্স ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে। জি, অবশ্যই একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরি। দর্শক, আলোচনা করছিলাম পে স্কেল নিয়ে, বিশেষ করে দুর্নীতি বন্ধ করা যাবে কিনা পে স্কেলের মাধ্যমে সে বিষয় নিয়ে একটা বিরতি নিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। প্রস্তাবিত 2026-27 বাজেটের নবায়নযোগ্য জ্বালানির জন্য কোনো বাড়তি সুবিধা নেই, বরং জীবাশ্ম জ্বালানিকে সুবিধা দেওয়া হয়েছে। সকালে ধানমন্ডিতে আয়োজিত 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত কি পেল শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন সিপিডি। এই সময় সংস্থাটির এলএনজি আমদানিতে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহারের সমালোচনা করে বলে, এলএনজি আমদানিতে সৌর বিদ্যুতের সমপরিমাণও ভ্যাট আরোপ করা হলে সরকারের প্রায় 1300 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হতো। যেখানে জীবাশ্ম জ্বালানিতে ভ্যাট 9.5%, সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে সরঞ্জাম আমদানিতে ভ্যাট প্রায় 31%। নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ, উৎপাদন ও গ্রিড আধুনিকায়নের সরঞ্জামের ক্ষেত্রে এখনও বৈষম্যমূলক আর্থিক নীতি বিদ্যমান রয়েছে, এমন অভিযোগ করে সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাই জ্বালানি রূপান্তর বাস্তবায়নে সরকারকে গ্রিন ফিসকাল পলিসির দিকে অগ্রসর হতে আহ্বান জানান তিনি। দীর্ঘমেয়াদী জীবাশ্ম জ্বালানিকে এখনো মাথার ভিতরে ওই জিনিসটি রয়েছে। সুতরাং যদি আমরা প্রকৃতার্থেই চাই তাহলে আমাদের ধীরে ধীরে এই জীবাশ্ম জ্বালানি দীর্ঘমেয়াদী যে চাহিদাগুলো এবং কমিটমেন্টগুলো সেখান থেকে সরে এসে যেগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করতে হবে আরো কিছুকাল, এবং একই সাথে আমার নবায়নযোগ্য জ্বালানি ফ্যাসিলিটিগুলো উন্মুক্ত করতে হবে। আবারও ফিরছে আলোচনা, আমাদের সাথে রয়েছেন ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট রিজওয়ান রহমান। জি, আবারও আমরা দেখলাম যে আজকে সিপিডি একটি অনুষ্ঠান করেছে জ্বালানি খাত কি পেল, এবং তারা যেটি বলার চেষ্টা করছে যে আসলে জীবাশ্ম জ্বালানিকে সরকার ফোকাস করেছে, যেখানে নবায়নযোগ্য জ্বালানিতে সরকার 2030 সালের মধ্যে একটা বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, সেখানে সরকার নবায়নযোগ্য জ্বালানিতে বিশেষ করে প্রাকৃতিক গ্যাস এই ধরনের খাতগুলোতে, সৌর বিদ্যুৎ এই ধরনের খাতগুলো কম মনোযোগ দিয়েছে। আপনার কি তাই মনে হয়? আসলে আমাদের যে কোনো বিনিয়োগকারী যখন, এটা বেসরকারি খাত হোক সরকারি খাত হোক, আসলে একটা কথা আছে, ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আপনাকে তো এনার্জিতেও ডাইভার্সিফাই করতে হবে, বিকজ আপনার যখন একটা ক্রাইসিস হয়, কিছুদিন আগে আমরা এলএনজি নিয়ে একটা ক্রাইসিস ফেস করলাম, কিছুদিন আগে আপনার কি বলে সোলার, তো আমরা এমনি দুর্বল। এখন আপনি এই বাস্কেটটাকে ডাইভার্সিফাই করতে হবে, আপনাকে এনার্জিটাকে সব জায়গার থেকে আনতে হবে যাতে করে আপনি মানে ডিপেন্ডেন্সিটা যেন আপনার না থাকে। আমরা গ্যাস এক্সপ্লোরেশনের কথা আসলে 90 দশক থেকে শুনে আসছি। এইখানে এক ধরনের মানে স্বার্থপরতা কাজ করে। এটা একটা অতি দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। আমি তো ক্ষমতা এসেছি 5 বছরের জন্য, আমি যদি 5 বছর পরে ক্ষমতায় না থাকি এটা তো উপভোগ করবে সামনের সরকার। এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
আমি পদ্মা সেতু তো প্রকল্পর কাজ সব শুরু করে গিয়েছেন বিএনপি সরকার। ইনিশিয়ালি প্রকল্পর কাজ শুরু করেছেন ওনারা, প্ল্যানিং, কনসালটেন্সি সব কিছু, কিন্তু ওনারা তো সেটা কোনো কিছুই করতে পারলেন না। কিন্তু কথা এটাকে এইভাবে না দেখে জাতি তো পদ্মা সেতু পেয়েছে, তাই না? আপনার যমুনা সেতু শুরু করেছেন, পুরো কাজ সব কিছু শুরু করেছেন বিএনপি সরকার। ওপেনিং এর সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো এটা তো অতীতে হয়েছে এক্সাম্পল। তো বাট এই অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে 10-15 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা আমাদের জন্য খুবই জরুরি। আপনি দেখেন আজকে 55 বছরে বাংলাদেশে আমরা একটা রিফাইনারি করতে পারলাম না। জ্বালানি সংকটের ক্ষেত্রে আপনি তেলের সংকটটা আমরা কিছুদিন আগে সবাই মিলে এক্সপিরিয়েন্স করলাম। তো রিফাইনারি করতে পারলাম না, সরকার হয়তো বলবে আমাদের তো রিফাইনারি একটা আছে, এটা তো আপনার না, এটা তো পাকিস্তানের, এটা আপনি লাকিলি পেয়ে গেছেন। আপনি এই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে যেতে হবে। সৌরবিদ্যুৎ অবশ্যই ভালো এবং অবশ্যই গ্রহণযোগ্য, ইট ইজ সাস্টেইনেবল, ইয়েস, টেকসই হলেই যে আপনি এটা করতে পারবেন। বাংলাদেশে তো আমাদের ল্যান্ড নিয়ে একটা ইস্যু আছে। জি, একই সাথে আমরা সম্প্রতি বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন ছিল সেখানে আমরা দেখেছি যে জ্বালানি মন্ত্রী নিজেই বলছেন যে আমরা সমুদ্র বিজয়ের মাধ্যমে এতগুলো তেল বা এই কূপ পেলাম, যেগুলো আসলে আমরা এক্সপ্লোরই করলাম না, এটার ভেতরে কি আছে, এটাও তো আমাদের সংকট। অবশ্যই এটা এখন আপনি শুরু করেন। আপনিও তো অতীতে হয়তো আপনার সমুদ্র আপনার হাতে ছিল না, বলে আপনি তো গ্যাস এক্সপ্লোরেশনে যেতে পারতেন। যেমন আপনি শেভরনকে একটা কন্ট্রাক্ট দিলেন, সেটা আপনি আরেকজনকে দেন, আরও দুজনকে দেন, যদিও এখানে আবার একটু জিওপলিটিক্যাল কিছু টেনশন আছে। বঙ্গোপসাগরে কার জাহাজ থাকবে এগুলো নিয়ে তো আপনারা জানেনই, একটা জিওপলিটিক্যাল টেনশন থাকে। বাট সেটা তো আমাদের ব্যবসায়ীদের, যারা আমরা জ্বালানি নিরাপত্তা চাই, এটা তো আমাদের দেখার বিষয় না। আপনারা ইকোনমিক ডিপ্লোমেসি কীভাবে করবেন, ইন্টারন্যাশনাল রিলেশনস কীভাবে করবেন, সেটা সরকারের মাথা ব্যথা। সরকারের প্রধানমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, সেটা আপনারা ঠিক করেন, বাট করতে হবে। আপনি সেটা আজকে করবেন না কালকে করবেন, এটা যত ডিলে করছেন সেটা কিন্তু 10-15 বছর পরে আমরা পাবো। এই জিনিসটা তো আমাদের করার কোনো প্রয়োজন ছিল না। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় কি একটা এলএনজি চুক্তি করেছে 2030-এ না 34-এ কি এলএনজি পাবে আমেরিকার থেকে, তাও একটা কোম্পানি যেটা এক্সিস্ট করতো না 2 বছর আগে। তো এই ধরনের এটা তো আসলে আইওয়াশ, এগুলো তো প্রয়োজন ছিল না। আপনি মনে হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কিছু করেন, যেটা আপনার নিজের অ্যাসেট আছে, আপনি আপনার নিজের অ্যাসেট ইউটিলাইজ করছেন না, ভবিষ্যতে আপনি কোত্থেকে আমদানি করবেন, এইটা তো আসলে বাস্তবায়নযোগ্য না। এবং পলিটিক্যাল গভর্নমেন্ট যখনই আসে, কিন্তু একই সাথে আমরা যখন এই যে নবায়নযোগ্য জ্বালানির কথা বলছি, আমরা এই ধরনের প্রজেক্টগুলো এর আগেও দেখেছি, যখন আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের প্রজেক্টগুলো, তখন নির্দিষ্ট কিছু কোম্পানিকে এই ধরনের প্লেট আমদানি দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এইখানে একটা দুর্নীতির ভয় থাকে কিনা, এই সরকারকে কি সেই দিকে আপনারা নজর দিতে বলবেন কিনা? অবশ্যই থাকে। দুর্নীতির ভয় কোথায় থাকে না? আপনি এটা আমি আবারও বলছি, আপনি দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন না। আপনার নিজের প্রতিষ্ঠানে, আমার নিজের প্রতিষ্ঠানে হয়তো দুর্নীতি হচ্ছে, যেটা আপনি নিজে জানেনও না, বাট সেটা সেটা একটা সহনীয় পর্যায়ে যদি থাকে, সেটাকে আপনি অ্যাকাউন্ট ফর করেন না। যখন এটা অসহনীয় পর্যায়ে চলে যায়, তখনই আপনার নোটিস এটা আসে, তখনই আপনি সেখানে অ্যাকশন নেওয়া শুরু করেন। তো সরকারকে যদি আপনি একটা কোম্পানি হিসাবে দেখেন, তো সরকারের তো দুর্নীতি অসহনীয় পর্যায়ে আছেন, যেখানে বেসরকারি খাত। ব্যবসায়ী হিসাবে আসলে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই সংকট চলছে, আপনি এটা নিয়ে শেষ কোনো মন্তব্য করবেন কিনা জ্বালানি নিয়ে, যে আসলে আপনারা কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আমরা প্রত্যাশা করি যে তারা মাল্টি ডাইমেনশনাল ইনভেস্টমেন্ট করবে। আপনি এলএনজি করেন, আপনি এলপিজি যেটাই করেন, আপনি প্রত্যেকটাকে সাইমultaneously করেন। আমাদের অন্তর্বর্তী সরকারের একটা ভুল হয়েছিল, ভুল বলবো আমি, এটা একটা বিশাল ভুল, যে ওনারা ওই যে কিছু পাওয়ার প্ল্যান্ট যেগুলো অ্যাপ্রুভড হয়ে গেছিলো সেগুলো ক্যান্সেল করে দিয়েছিল। এটা অবভিয়াসলি এটা পলিটিক্যাল কারণে হয়েছে, সেখানে রাজনৈতিক কিছু ব্যক্তিরা বা রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা এখানে ছিলেন। আপনি ব্যক্তিকে আক্রমণ করবেন, ঠিক আছে, ভালো কথা, আপনি কোম্পানির পিছে লাগছেন কেন? কোম্পানি তো এই সৌরবিদ্যুৎ অবশ্যই সরকার নিশ্চয়ই এই কোম্পানিগুলো বা কোম্পানিগুলো যেন বন্ধ না করে, সেই দিকে আপনি বলছিলেন। একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, আর একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, আর সঙ্গে আছে আমি রিয়াজ। ইসলামী ব্যাংকে রাজনৈতিক মুক্ত ও নিরপেক্ষ অভিজ্ঞ লোক দ্বারা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সকালে গভর্নরের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধির দল। জানায় বৈঠকে লুট করা গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকের শেয়ার পূর্ণ মালিকদের কাছে বা আইপিও পদ্ধতিতে শেয়ার বাজারে বিক্রি করার দাবি জানিয়েছেন তারা। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বুধবার সকাল 10:30টায় গভর্নরের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকে আসে 3 সদস্য
ইসলামী ব্যাংকের সচেতন নাগরিক গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বৈঠকে 7 দফা দাবির বিষয়ে আলোচনা হয়। ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজে তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চারিটি দিক থেকে, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে রয়েছেন ডিসিসিআর সাবেক প্রেসিডেন্ট রিজওয়ান রহমান। এই ইস্যুটি গত বেশ কিছুদিন ধরে আলোচনা, বিশেষ করে ইসলামী ব্যাংকের ইস্যুটি। এইটি এখন যেটিতে দাঁড়ালো যে নতুন করে পর্ষদ গঠন করা হবে, রাজনৈতিক মুক্ত, এই ব্যাপারটি আজকে ব্রিফিং করলো। আপনি এটা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? আসলে আমি এতটুকুনি আশা করব সরকারের থেকে যে পলিটিসাইজেশনটা, রাজনীতিকরণটা যেন বিশেষ করে শুধু আর্থিক প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, এগুলোর থেকে একটু দূরে রাখা উচিত। বিকজ আপনি খেয়াল করে দেখবেন যে একটা রাজনীতিবিদ যদি এখানে জড়িত হয়, সে তো তার তো একটা এলিজিয়েন্স, তার তো একটা সহানুভূতি তার দলের প্রতি থাকবেই। সে দল যেভাবে চিন্তা করবে, কিন্তু রাষ্ট্র চিন্তা করা এক জিনিস, আর দল চিন্তা করা, দল মত ধরে মুভ করা, এটা ঠিক না। এটা কিন্তু আমাদেরকে আঘাত করেছে এবং এই রাজনীতিকরণটা তো অতীতেই শুরু হয়েছে। এবং এটা যদি আবারও হয় তো তাহলে আপনার যে সমস্যাটা হচ্ছে যে এরকম ধরনের প্রতিষ্ঠানের কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেটে যখন কনফিডেন্স চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা ঝামেলা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে, কিন্তু বাকি 3টা ব্যাংক থেকে মানুষ ভয়ে টাকা উঠিয়ে ফেলছে। এটা কিন্তু হচ্ছে। এবং বাকি যে 3টা ব্যাংকের কথা বলছি তারা কিন্তু শক্তিশালী ব্যাংক, কিন্তু সিচুয়েশনের কারণে আজকে যে ইন্ডাস্ট্রিতে একটা তাদের যে একটা বিশ্বাস উঠে গেছে, এখানে কিন্তু গ্রাহকরা টাকা উইথড্র করছে, বলছে আমরা টাকা রাখবো না ব্যাংকে। তো এটা তো আমাদের আর্থিক খাতের জন্য একটা বিশাল ঝুঁকি হয়ে দাঁড়াবে। আমি বলবো যে আপনি এখানে যতই বলেন আপনি রাজনীতিকরণ বা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টটাকে কীভাবে আইডেন্টিফাই করেন? আমি যদি আজকে সেই দলের সমর্থক হয়ে থাকি, আমি তো পলিটিশিয়ান না, আমাকে আপনি অ্যাপয়েন্ট করলেন, তো আমি তো আপনার স্বার্থেই কাজ করবো। এগুলো ইন্ডিপেন্ডেন্ট, লেট দ্য স্পন্সর্স ডিসাইড। আপনি বলছিলেন রাজনীতিক মুক্ত করতে হবে ইস্যুর ব্যাংক ব্যবস্থা এবং এতে আস্থা ফিরবে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম বিভিন্ন সংবাদ নিয়ে, আজকের বিশেষ করে আলোচিত যেই সকল সংবাদ নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন, একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। বাণিজ্যের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।